এবং গুরুচাঁদ ঠাকুরের যে আদর্শ সেটা তুলে ধরার জন্যে অনেক লোক তৈরি হয়েছে এখন আমাদের মাঝে, যারা তাদের বক্তৃতার মধ্য দিয়ে সমাজে সেটা ছড়িয়ে দিতে পারবে। যেটা খুব জরুরি কতগুলো কথা বলার দরকার, সেটা হলো যে আমরা জন্মের সাথে সাথে মৃত্যুকে নিয়ে আসি, কিন্তু আমরা মৃত্যু ভয়ে সবসময় ভীত থাকি। এবার এই নির্বাচনে আমার প্রার্থী হওয়াটা ঠিক সেই কারণে, আমার চাইতে অনেক যোগ্য প্রার্থী এই নির্বাচনী এলাকায় আছে, কিন্তু একটা আতঙ্ক, একটা ভয়, এই নির্বাচন সম্পর্কে একটা প্রচারণা ছিল যে প্রায় 50 থেকে 70 জন প্রার্থী, তাদেরকে গুলি করে খুন করা হবে। ফলে কে সেই তালিকায় আছে, কে সেই তালিকায় নাই, সেটা তো বলা যাচ্ছে না। সে কারণে একটা আতঙ্ক কিন্তু আমাদের মধ্যে বিরাজ করছে, ভয়, একটা আতঙ্ক এটা আছে। সেই যে রিস্ক, সেই রিস্ক নিয়েই আমরা নির্বাচনে এসেছি। আমি ধরে নিয়েছি, এটি আপনারা খুব খারাপভাবে নেবেন না, আমি ধরে নিয়েছি 12ই ফেব্রুয়ারির আগে যে কোনো মুহূর্তে আমার বুকে একটা গুলি লাগতে পারে। কিন্তু তারপরে কেন আমি নির্বাচনে এলাম? নিশ্চিত মৃত্যু জেনে কেন নির্বাচনে এলাম? কারণ মৃত্যু তো একদিন হবে, 20 বছর পরে হতে পারে, 2 দিন পরেও হতে পারে, কিন্তু যে মৃত্যু নিজের সংগ্রামের অধিকার প্রতিষ্ঠার জন্য হয়, নিজের সমাজের অধিকার আদায় করার জন্য যে মৃত্যু হয়, সেই মৃত্যু হচ্ছে গৌরবের। আমরা অনেক কাহিনী জানি, অভিমন্যুর কথা আমরা জানি। অভিমন্যু একটা 16 বছরের কিশোর, নিশ্চিত মৃত্যুর মুখে চলে গিয়েছিলেন, সপ্তরথীর বিরুদ্ধে একা যুদ্ধ করেছিলেন। আপনারা সেই মহাভারতের সেই দৃশ্যগুলো এখন যেভাবে ছবিতে আছে দেখেন, কি অদ্ভুত, কি বিরচিত মৃত্যু সেটা। যখন অভিমন্যুর কষ্ট কর্ণ সহ্য করতে পারছে না, কারণ কর্ণ জানে অভিমন্যু হচ্ছে তার ভাইয়ের ছেলে। দুর্যোধন যে নির্মম ভাবে তাকে আঘাত করছে, তাকে তার মৃত্যুকে বিলম্বিত করে তাকে এত নির্মম ভাবে তাকে কষ্ট দিয়ে মৃত্যু দিচ্ছে যে কর্ণ সহ্য করতে পারছে না। কর্ণ রথের থেকে নেমে এলো এবং কর্ণ তখন, দুর্যোধন কর্ণকে বলেছিল যে এটা করো না, তুমি এইভাবে যেও না। বুঝতে পেরেছি যে কর্ণ মৃত্যুকে ত্বরান্বিত করতে যাচ্ছে। কর্ণ তাকে না মারলে তো দুর্যোধন ছাড়বে না, কিন্তু এই কষ্ট তো দেখা যায় না। কর্ণ তাকে জড়িয়ে ধরলেন, জড়িয়ে ধরে যে কথাগুলো উচ্চারণ করেছিলেন আপনারা একটু দেখবেন, সেগুলো আবার খেয়াল করুন। পৃথিবীর শ্রেষ্ঠ বীর অর্জুন না, পৃথিবীর শ্রেষ্ঠ বীর কর্ণ না, পৃথিবীর শ্রেষ্ঠ বীর হচ্ছে অভিমন্যু, যে হাসতে হাসতে মৃত্যুবরণ করতে পারল। আমরা সেই কাহিনী দেখি, আমরা সেই কাহিনী শুনে চোখে জল ফেলি, কিন্তু সেই কাহিনীকে আদর্শ মনে করি না। একটি সমাজ যার কি না ছিল, যার সব ছিল, সে আজ নিঃস্ব, রিক্ত, সর্বহারা। তার সমাজের একজন প্রার্থী হলে তার পক্ষে কথা বলতে ভয় পায় এই সমাজ। অথচ এই সমাজে এরকম ছিল না। গঙ্গরীতির দামাল ছিলেন, গ্রিক সেনা যার পালায় ভয়, মানতে হবে আজকে তারা কুকড়ে আছে জুজুর ভয়। আমাদের সমাজের কবি কথা বলেছেন, এই রকম সমাজ। গঙ্গরীতি মানে কি জানেন? সেই যে আলেকজান্ডার, তিনি যখন গ্রিক সম্রাট, তখন সারা বিশ্ব জয় করতে তিনি বেরিয়েছিলেন। তিনি তখন গঙ্গার উপারে শুনেছিলেন গঙ্গরিদ্ধি নামে একটি রাষ্ট্র আছে, যার মধ্যবর্তী ভূভাগ এইটা আমরা বসে আছি, ভাগীরথী এবং পদ্মার মধ্যবর্তী ভূভাগে এই গঙ্গরিদ্ধি রাষ্ট্র ছিল। তিনি শুনলেন যে গঙ্গরিদ্ধি রাষ্ট্রের অপরাজেয় শক্তি, তার বস্তি বাহিনী, তার পদাতিক বাহিনী সবকিছু এত দুর্বিনীত, তার নৌবাহিনী এত দুর্বিনীত যে তাকে পরাজিত করা যাবে না। সেই কারণে তিনি এই গঙ্গরিদ্ধি রাষ্ট্র জয় করার স্বপ্ন ছেড়ে দিলেন, তিনি ফিরে গেলেন। সেই কথাকে স্মরণ করে
আমাদের সমাজের কবি কপিল কৃষ্ণ ঠাকুর বলেছেন, গঙ্গরিদির দামাল ছেলে গ্রিক সেনা যার পালায় ভয়, মানতে হবে আজকে তারা কুককে আছে জুজুর ভয়। এখন সেই সমাজ একেবারে ভয়ে ভীত, একেবারে জড়সড় হয়ে গেছে। অথচ এদের বিরুদ্ধে তখন কিন্তু আর কোনো তখন আমি যে সবার কথা বলছি, তখন তো এই দেশে ইসলাম ধর্ম আসেনি, খ্রিস্টান ধর্ম আসেনি। তখন এই যে আমার সমাজ যারা আজকে নমশূদ্র নামে পরিচিত, তারা সকলেই এই যে এখন যারা মুসলমান খ্রিস্টান, তারা সকলেই একই জাতিসত্তার ছিল। তখন সেই সময় আমাদের বীরত্ব এমন খ্যাতি অর্জন করেছিল যে আমাদের বীরত্বের কারণে আমাদের সমুদ্র উপকূলটার নাম হয়েছিল বঙ্গোপসাগর। আমাদের এই সমুদ্র উপকূলের নাম ভারতের নামে হয় নাই, বার্মার নামে হয় নাই, বঙ্গের নামে হয়েছে। বঙ্গ কিন্তু একেবারে এই সমুদ্র উপকূলের 3 কোণ হয়ে যখন ভিতরে ঢুকেছে তখন বঙ্গকে স্পর্শ করেছে। কিন্তু এর পূর্ব পাশে বার্মা বা এর পশ্চিম পাশে ভারত, সেই নামেই বঙ্গোপসাগর হয় নাই। বঙ্গোপসাগর হয়েছে বাঙালির বীরত্বের জন্য। সেই বীর জাতির উত্তরাধিকারী আমরা, সেই আমরা এখন একেবারে এত ভীত, এত সন্ত্রস্ত যে আমরা ভাবতেই পারি না যে আমাদের এই সংসদে প্রতিনিধিত্ব করার অধিকার আছে, এই রাজনীতিতে অংশীদারিত্ব আছে, এই রাষ্ট্র পরিচালনায় আমরা দিতে পারি। আমরা আমাদের এই উদ্যোগ থেকে আমাদের প্রথম সাফল্য হচ্ছে, আমরা এই উদ্যোগটি গ্রহণ না করি এই অঞ্চলটি, প্রথমত যে 5টি ইউনিয়ন আমরা ডেকেছি, আরো বৃহত্তর জায়গায় তো আমরা যোগাযোগ করবো। প্রথমত এই ঘর, এটা আমাদের ঘর বলা যেতে পারে, এটা ছিন্ন ভিন্ন হয়ে যেত। এটা কেউ বিভিন্ন ক্যান্ডিডেটের পক্ষে যে ভাইয়েরা রেষারেষি করত, কিন্তু আমি প্রার্থী হবার পরে অনেকে, কিন্তু আমি প্রার্থীতা ঘোষণা করার আগেও অনেকে নানাভাবে যুক্ত হয়েছে, কিন্তু আমি প্রার্থী হবার পরে যেটি সবচাইতে ভালো সংবাদ, সেটি হচ্ছে সকলে কিন্তু স্থির হয়ে গেছে। সকলে চিন্তা করছে যে না, আমাদের সমাজ থেকে একজন প্রার্থী হয়েছে, সে দেখি সে কতদূর করতে পারে। যখন আমরা এই মেসেজটি দিলাম, না আমি প্রার্থী হইনি, প্রার্থী হয়েছে এই সমাজ, তখন আমার ছোট ভাই, আমি কেউ নাম বলবো না এখানে, আমার কাকা, আমার ভাইপো যারা এখানে বিভিন্নভাবে রাজনীতির সাথে যুক্ত, তারা কিন্তু স্থির হয়ে গেছে। তারা ভেবেছে না, আমি যে রাজনীতির সাথে যুক্ত থাকি না কেন, আমার ভাই, আমার কাকা, আমার ভাইপো প্রার্থী হয়েছে, ফলে আমাদের এক থাকতে হবে। আমার রাজনীতি ঠিক রেখে হলেও আমাকে এক থাকতে হবে। এই জায়গায় প্রথম আমরা সাফল্য অর্জন করলাম। ফলে সফলতার এক একটা ধাপ আমাদের বুঝতে হবে। আমাদের সফলতার দ্বিতীয় ধাপটি হবে, এই বাংলাদেশে বিত্তশালীরা হচ্ছে, কোটিপতিরা হচ্ছে এমপি হয়ে যায়, তাদের ধারের কাছে আমরা যেতে পারি না। আমাদের যারা এমপি হয় তাদের সাথে দেখা করতে হলে কত ঝড় ঝাপটা সহ্য করতে হয়, সেটি আমরা এখানে ধীমান আছে, প্রশিস বল আছে, আমরা সকলে সেটা জানি। ফলে এই যে সংস্কৃতি, কোটি কোটি টাকা খরচ করে একটা মানুষ এমপি হবে, তিনি খুব অ্যারিস্টোক্র্যাট মানুষ, তার অনেক দামি বাড়ি আছে, গাড়ি আছে, তার সাথে দেখা করতে গেলে অনেক আগের থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। সেই বৃত্তটা আমরা ভাঙতে চাই। আমরা বলতে চাই রাজনীতির এই সংস্কৃতিটাকে পরিবর্তন করতে হবে। পরিবর্তন করতে হবে এইভাবে, জনগণের প্রতিনিধি জনগণের দ্বারাই নির্বাচিত হবে, জনগণের অর্থায়নে নির্বাচিত হবে, সে জনগণের প্রতিনিধি হবে। সে কোনো বিদেশি এজেন্সির টাকা নিয়ে নির্বাচন করবে না, সে কোনো বড় বিত্তশালী ব্যবসায়ীর টাকা নিয়ে নির্বাচন করে তার কাছে দায়বদ্ধ থাকবে না, সে কোনো লাইসেন্স হোল্ডারের কাছ থেকে চাঁদা নেবে না, তার কাছে দায়বদ্ধ থাকবে না, দায়বদ্ধ থাকবে জনগণের কাছে। এইটা কিন্তু একটা লড়াই। এখন আপনার ঘরের সন্তান এই লড়াইটা শুরু করলে, এই লড়াইটা একদিন সফল হবে, এই লড়াইটা একদিন ইতিহাস হবে। এই লড়াইটা গুরুচাঁদ ঠাকুরের আদর্শ। এই আদর্শেই আমরা, গুরুচাঁদ ঠাকুর ঘোড়াকান্দি হাই স্কুল করেছি, সাতপাড়ের কলেজ প্রতিষ্ঠিত হয়েছে এই আদর্শে। এই আদর্শে আমাদের বাড়ির কাছে যে হরিগুরুচাঁদ স্কুল, সেটি প্রতিষ্ঠিত হয়েছে। এই আদর্শটাকে আমরা রাজনীতিতে আমরা কার্যকরী করে তুলব। তার প্রথম একটা ধাপ, একটি প্রথম উদ্যোগ হিসাবে এই নির্বাচনটাকে আমরা ধরেছি। আমরা তৃতীয় সাফল্য হচ্ছে
আমাকে নির্বাচন থেকে দূরে রাখা। কেন? আপনি হিন্দুর অধিকার স্বীকার করেন, আপনি সংখ্যালঘুর অধিকার স্বীকার করেন, আপনি নমশূদ্রের জন্য কাঁদেন, নমশূদ্র সমাজের একজন প্রার্থী হয়েছে, আপনি তো বলতে পারলেন না যে এবার নমশূদ্র সমাজের একজন প্রার্থী এই আসনে দাঁড়িয়েছে, আসো এবার আমরা ওই প্রার্থীকে সমর্থন করি। এই কথা বললে বুঝতাম যে আপনি আমার অধিকার সমর্থন করেন। আপনি বলবেন মঞ্চে দাঁড়িয়ে যে উৎপল বিশ্বাস আপনাদের সমাজের ছেলে, তার অর্থ নাই, বিত্ত নাই, সে এমপি হয়ে কি করবে? সে আপনাদের স্কুল সরকারি করে দেবে? সে কি করবে? সে আপনাকে গম বরাদ্দ দিতে পারবে? সে আপনার রাস্তাঘাটের উন্নয়ন করতে পারবে? এই প্রশ্ন তুলে, কিন্তু আপনার বিবেকটা বলে না যে শত শত বছর ধরে এই সমাজের ভোট নিচ্ছি আমরা, এই সমাজকে একবার একটু ভোট দিয়ে দেখি। এই কথাটা আপনার বিবেকে জাগে না? এই কথাটা বলতে পারেন না? যদি অধিকার স্বীকার করেন তাহলে এই কথাটা বলা উচিত। এবং আমরা এই জায়গা থেকে, এই আশীর্বাদের অনুষ্ঠান থেকে আমরা প্রস্তাব রাখছি, শুধু সম্পূর্ণ 5 বছরের জন্য নয়, মাত্র 270 কার্য দিবসের জন্য নমশূদ্র সমাজকে এই আসনটি ছেড়ে দিন, এই সংখ্যালঘু সমাজকে, এই বঞ্চিত সমাজকে এই আসনটি ছেড়ে দিন, কৃষককে এই আসনটি ছেড়ে দিন। আমি কৃষক, আমি আমার বাবার সাথে কৃষিকাজ করেছি, আমি ওকালতি করলেও আমার কৃষক চরিত্র এখনো আমার মধ্যে আছে। ছেড়ে দিন। কেন ছেড়ে দিবেন? আপনারা যে গম বরাদ্দের কথা বলছেন, আপনারা যে স্কুল কলেজ সরকারিকরণের কথা বলছেন, আপনারা যে উন্নয়নের কথা বলছেন, সেই উন্নয়নের কাজ হবে ওই 270 দিনের পরে। এটা অর্ডিন্যান্স হয়ে গেছে, এটা বললে হবে না। জনগণ যখন জেনে যাবে তখন এটা বুঝে যাবে যে আসল রহস্যটা কি। উৎপল বিশ্বাসকে কেন তার সামাজিক উদ্যোগ থেকে কেন দাঁড় করিয়ে দেওয়া হয়েছে? দাঁড় করে দেওয়া হয়েছে এই কারণে যে প্রথম 270 কার্য দিবস এখানে সংবিধান নিয়ে ব্যাপক বিতর্ক হবে। আমাকে একটি ইয়াং ছেলে কালকে গোপালগঞ্জে পরিচয় হয়েছে আমার সাথে, সে ছাত্র, সে রাত্রে আমাকে ফোন করেছিল যে আপনার নির্বাচন করে দেব, আপনি আমাদের দেখবেন, আমরাও আপনাকে দেখব। আমি বললাম আপনি যে কথাটা বলেছেন এই কথাটার মানে আমি বুঝি, কিন্তু আমি সেই নির্বাচন করতে আসিনি। আমি নির্বাচন করতে এসেছি, আপনার মাথায় রাখতে হবে যে আগামীতে এই পার্লামেন্টের 270 কার্য দিবস ব্যাপকভাবে সংবিধান নিয়ে বিতর্ক হবে। আপনাকে এমন একজনকে পাঠাতে হবে এই সমাজের পক্ষ থেকে, এই অঞ্চলের পক্ষ থেকে, যে ওই সংবিধানের বিতর্কে আপনাকে তাক লাগিয়ে দিতে পারে। সারা বাংলাদেশের মানুষ, সারা পৃথিবীর মানুষ বলবে যে এই গোপালগঞ্জ 2 আসন থেকে এমন একজন নির্বাচিত হয়েছে যে বিতর্কে সবাইকে হারিয়ে দিচ্ছে। আমি হারাতে পারবো কিনা সেটা আমি জানি না। প্রার্থী তো আরো অনেকে আছে, প্রার্থী আরো অনেকে আছে, আরো একজন যে 14 জনের ছিল তার থেকে আরো একজন বেড়েছে। লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির একজন প্রার্থী রিট করে সে প্রার্থী হয়েছে। এই আমরা সংবাদ পাচ্ছি তার বাড়ি সীতারামপুর। প্রার্থী 15 জন হয়েছে, তার মধ্যে এখনো হয়তো 2 জন বা 3 জন তারা এখনো তাদের প্রার্থিতা বৈধ করতে পারেনি। হাইকোর্টে রিট করলেও এটা হয়ে যেতে পারে। ফলে আমি যেটা বলছি সেটা কিন্তু আমার জন্য বলছি না, আমি বলছি যে এমন একজনকে পাঠান এর মধ্য থেকে যে ওই সংসদের বিতর্কে 270 দিন সারা বাংলাদেশকে, সারা পৃথিবীকে তাক লাগিয়ে দিতে পারে, এই মাটির ঐতিহ্যকে রক্ষা করতে পারে। 1971 সালের যে মুক্তিযুদ্ধ হয়েছিল, যে চেতনায় এই মুক্তিযুদ্ধ হয়েছিল, সেই চেতনাকে সমুন্নত রাখতে পারে। 1952 সালে যে চেতনায় ভাষা আন্দোলন হয়েছিল, সেই ভাষা আন্দোলনের চেতনাকে সমুন্নত রাখতে পারে। 1969 সালের গণঅভ্যুত্থানের চেতনাকে সমুন্নত রাখতে পারে। এমনকি তারপরেও যতগুলো আন্দোলন হয়েছে, সংগ্রাম হয়েছে, গণতান্ত্রিক সংগ্রাম হয়েছে, সমস্ত সংগ্রামের নির্যাস নিয়ে সে যেন সংবিধানের বিতর্কে অংশগ্রহণ করতে পারে। এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনার কাছে কেউ কিছু বললে, কেউ কিছু প্রশ্ন করলে আপনারা এই কথাগুলো বলবেন যে আগামী সংসদে আমাদের এমন একজনকে পাঠাতে হবে যে আমাদের অধিকারকে সংবিধানে যুক্ত করতে পারে, যুক্তি দিয়ে যুক্ত করতে পারে। এখন আমাদের উদ্যোগ থেকে বলার এইটুকু যে আমরা যে যুক্ত করব তার কিছু আলামত আমরা তৈরি করেছি। সেই আলামতটা কি এরা বলেছেন, সে আলামতটা হচ্ছে যে 23 জন শিশুর পক্ষে রিট করেছি শুধু সেটাই না, আমরা কিন্তু ওই রিটটি করতে গিয়ে পরে অনেক স্টাডি করে দেখলাম যে বাংলাদেশের শিশুদের জন্য আসলে কোনো কাজ হচ্ছে না রাষ্ট্রে। সে কারণে আমরা আলাদাভাবে 18 বছর বয়সের সমস্ত শিশুর জন্য আমরা আর একটা রিট করেছি, তাদের জীবনের বিকাশের জন্য,
এই শিশুর জীবন যদি বিকশিত না হয়, এই শিশু যদি গড়ে না ওঠে, তাহলে আগামী দিনে এই জাতির ভবিষ্যৎ অন্ধকার। আমরা সেই কাজটা করেছি, সেটি আমরা সাংবিধানিক বিতর্ক পর্যন্ত নিয়ে যাব। আমরা কাজ করেছি যারা বঞ্চিত, অসহায়, যারা রাষ্ট্রের অধিকার পাচ্ছে না, শুধু নমশূদ্র না, রাজবংশী, কৈবর্ত, পণ্ডক্ষত্রিয়, দলিত, হরিজন, আদিবাসী, চা শ্রমিক, যারা এই রাষ্ট্রের কোনো গণ্য হচ্ছে না, যারা প্রার্থী হলে খুব তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে। আমাদের একজন প্রার্থী 2018 সালে দাঁড়িয়েছিল দলিত সমাজের, তাকে মনোনয়নপত্র দাখিল করতে দেওয়া হয়েছিল না 2018 সালে। কারণ এলাকার লোক বলেছিল, আরে মুচির ছেলে নির্বাচন করবে, এমপি দূরে থাক, মুচির ছেলেকে নির্বাচন করতেই দেওয়া যাবে না। বোঝেন এইখানে কি আছে আমাদের মাথার মধ্যে, কি তুচ্ছ তাচ্ছিল্য আছে। অথচ এই দেশের সংবিধানের 66 আর্টিকেলে বলা আছে, এই দেশের নাগরিক হলে 25 বছর বয়স হলে সে যদি পাগল না হয়, সে যদি সুস্থ হয়, তাহলে সে এখানে নির্বাচন করতে পারবে, এমপি হতে পারবে, জনগণের প্রতিনিধিত্ব করতে পারবে। তাহলে তার দলিত পরিচয়, তার হরিজন পরিচয়, তার চা শ্রমিক পরিচয়, তার নমশূদ্র পরিচয়, তার পণ্ডক্ষত্রিয় পরিচয়, তার কৈবর্ত পরিচয়, তার রাজবংশী পরিচয় কেন বাধা হবে? কেন আপনি তুচ্ছ তাচ্ছিল্য করবেন? তাহলে তো আপনি সংবিধানকেই লঙ্ঘন করছেন। ফলে আমাদের দিক থেকে বলার এইটুকুই যে আজকের এই যে আশীর্বাদ অনুষ্ঠান, এই অনুষ্ঠানটি আমাদের করা লাগছে এই কারণে যে 2 তারিখের পরে আমরা একটা ধাক্কা খেয়েছি। সেই ধাক্কার পরে আপিলটি মঞ্জুর হওয়ার পরে আপনাদের সকলকে স্মরণ করতে হয়, সেই স্মরণ আমরা করেছি। কিন্তু আমরা যেটা বলতে চাই সেটি হচ্ছে যে কোনো ভয় পাবেন না। আমি অনেক কথা বলছি না, ভয় না কেন পাবেন, কেন ভয় পাবেন না, এটা আমি অনেক কিছুই আগের থেকে বলছি না। একটা কথা মনে রাখবেন, ভয় পেলে ভয় আপনাকে আরো পেয়ে করবে। যে আপনাকে ভয় দেখায় সে একজন মানুষ, আপনি যে ভয় পান আপনি একজন মানুষ। আমাকে আমার জ্যাঠামশাই, আমার আদর্শ বীরেন বিশ্বাস, তিনি আমাকে একটা কথা বলেছিলেন, তখন আমার বয়স 13-14 বছর বয়স। তখন তিনি বলেছিলেন, জীবনে কাউকে ভয় পাবাও না, কাউকে ভয় দেখাবাও না। আমি যে এত সাহসী ওই একটি কথার জন্য। কি অদ্ভুত সুন্দর কথা! দেখেন, জীবনে কাউকে ভয় পাবাও না, আর জীবনে কাউকে ভয় দেখাবাও না। অদ্ভুত কথা না? আমি সেই কথার উপর দাঁড়িয়ে আমি কাউকে ভয় পাই না। আমি অন্যায় না করে কেন ভয় পাবো? আমি কি চুরি করেছি? আমি কি ডাকাতি করেছি? আমি কি খুন করেছি? আমি মানুষের উপকার না করতে পারি, আমি কোনো মানুষের ক্ষতি করি। যে চরম শত্রু, তারও আমি মঙ্গল কামনা করি, যে সে সুস্থ থাক, ভালো থাক, শত্রুতা বেঁচে থেকে করুক, সুস্থ থেকে করুক। ফলে আমি কেন ভয় পাবো? আমি কেন ভাববো আমার শত্রু আমাকে মারতে পারে, আমাকে খুন করতে পারে? এটা আমি কখনো মনে করি না। আমি এটা কখনো মনে করি না। যে এই নির্বাচনে আমার অমঙ্গল কামনা করে, আমি মনে করি না যে সে মনের থেকে এটা করতে পারবে। সে একটা সময় দুর্বল হয়ে যাবে। কারণ আমি আমার নিজের জন্য দাঁড়াই না, আমি আমার বিত্ত বৈভব তৈরি করার জন্য দাঁড়াই না। আমি দাঁড়িয়েছি এই সময়ে দাঁড়ানোর দরকার। এইটা যদি বিগত 12টি পার্লামেন্ট নির্বাচনের মতন হতো, এখানে যদি সংবিধান নিয়ে বিতর্ক না হতো এই পার্লামেন্টে, তাহলে এই নির্বাচনে আমি দাঁড়াতাম না, এই নির্বাচনে অন্য কেউ প্রার্থী হতো। একেবারে এটা আমার মনের কথা। ফলে এই নির্বাচনে কেন প্রার্থী হয়েছি এইটি যদি একবার বুঝতে পারেন, তাহলে আপনাদের ভয় ভেঙে যাবে। আপনারা খুব সাহসের সাথে বলতে পারবেন যে এই নির্বাচনে আমাদের দরকার, এই নির্বাচনে আমাদের এমপি হওয়া দরকার। এই কারণে যে রাষ্ট্রের সংবিধান, সেখানে কার কি অধিকার থাকবে, এই নমশূদ্র সমাজের কি অধিকার থাকবে, এই সংখ্যালঘু সমাজের কি অধিকার থাকবে, এই দলিত, হরিজন, চা শ্রমিক, আদিবাসী, পণ্ডক্ষত্র, এই রাজবংশী, কৈবর্ত, এই নারী, এই কৃষক, এই শ্রমজীবী মানুষ, কার কি অধিকার থাকবে তা নিয়ে একটা প্রবল বিতর্ক হবে। আমরা বলেছি যে সেই বিতর্কে অংশগ্রহণ করার প্রাথমিক কাজ আমরা করেছি। আমরা কিন্তু রিট করে রেখেছি 3-4টা রিট, এই বিতর্কেরই প্রাসঙ্গিক বিষয়ে আমরা রিট করে রেখেছি। একটা রিট আমরা করতে পারিনি, সেটি দেরি হয়েছে প্রস্তুতি নিতে।
তখন দেরিতে করলে মনে করতো আমরা নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য করছি। কৃষকের জন্য একটা অধিকার আমরা মানে আদালতে আমরা প্রস্তুতি গ্রহণ করেছিলাম। আমরা দেখলাম যে এটা এখন করলে সরকার হয়তো একটা কৃষি কমিশন, কৃষকদের জন্য একটা স্থায়ী কমিশন আমরা দাবি করি, আমাদের নির্বাচনী ইস্যুও থাকবে, দাবিতেও থাকবে, সেটা আমরা করতে পারিনি, কিন্তু এটা আমরা করব, আগামীতে এটা আমরা করব, নির্বাচন গেলে পরপরই আমরা এটা করব। আমরা আরো একটি রিট দায়ের করেছি, এই যে 1% ভোটার মানে সমর্থন স্বাক্ষর নিতে হয়, এটা হচ্ছে বৈষম্যমূলক। কারণ আমাদের এই নির্বাচনটা হবে সম্পূর্ণ গোপন ব্যালটে, ভাবেন বিষয়টা, সম্পূর্ণ গোপন ব্যালটে এই নির্বাচনটা হবে, কে কাকে ভোট দিচ্ছে জানতে পারবে না। কিন্তু একজন স্বতন্ত্র প্রার্থীর পক্ষে 1% ভোটার আগের থেকে বলে দেয় আমি তাকে ভোট দিচ্ছি, আমি তার সমর্থক। আমার এই নির্বাচনী এলাকায় 6 জন স্বতন্ত্র প্রার্থী, তাহলে 24,000 ভোটার সেটা কিন্তু পক্ষ নিয়ে নিচ্ছে। এটা এই নির্বাচনের আইনের বিরোধী। আমরা কয়েকজন স্বতন্ত্র প্রার্থী, আমি সহ একটা রিট আমরা সুপ্রিম কোর্টে দায়ের করে এসেছি, এটি পরবর্তীতে শুনানি হবে। এই যে কাজগুলো, এই যে গণতন্ত্রকে, মানুষের ভোটাধিকারকে সংকুচিত করা, এই প্রক্রিয়ার বিরুদ্ধে আমরা, এর বিরুদ্ধে সংগ্রাম আমাদের। এই যে 50,000 টাকা জামানত দিতে হয়, এটার বিরুদ্ধে আমরা। 50,000 টাকা জামানত দিতে হলে একজন কৃষক কিভাবে প্রার্থী হবে, একজন শ্রমজীবী মানুষ কিভাবে প্রার্থী হবে, যে রিক্সা চালায়, যে এইখানে ইজি বাইক চালায়, যে এখানে কৃষি কাজ করে, তারও অধিকার আছে পার্লামেন্টে নির্বাচন করার। আমরা বলেছি 50,000 টাকা জামানত যে বিধান আপনারা করেছেন, এই বিধানটা হচ্ছে এই সমস্ত গরিব মানুষের যে নির্বাচন করার অধিকার, সেটাকে আপনারা বাধাগ্রস্ত করছেন। এবং আপনারা কিছু রাজনৈতিক দল, তাদের মধ্যে নির্বাচনটাকে সীমায়িত রাখার জন্য আপনারা 1% ভোটারের স্বাক্ষর সংগ্রহ করার কথা বলছেন স্বতন্ত্র প্রার্থীদের। এটা স্বতন্ত্র প্রার্থী কারা হয়? আমি স্বতন্ত্র প্রার্থী হয়েছি কেন? আমি কোনো দল করিনি, কোনো দলের কোনো অঙ্গ সংগঠনে আমার নাম নয়। আমার চেতনা, আমার মূল্যবোধ, আমি মনে করি এই যে রাজনীতিটা হচ্ছে বাংলাদেশে, বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামাত ইসলামী, এরা যে রাজনীতিটা করে, এই রাজনীতিটা গণবিরোধী রাজনীতি। এই রাজনীতিটা কৃষক বান্ধব রাজনীতি না, শ্রমজীবী বান্ধব রাজনীতি না। সেই কারণে আমি এই সমস্ত দলের নাম লেখাইনি। তাহলে আমি প্রার্থী হতে পারবো না কেন? আমাকে কেন বাধা দিচ্ছেন, আমাকে কেন শর্ত দিচ্ছেন যে 1% স্বাক্ষর সংগ্রহ করতে হবে? এই জায়গাটাই হচ্ছে সংগ্রাম। আমরা যে সমাজের লোক, আরেকটি কথা আসতে পারে, আপনি দল করে আসেন, আমরা যে সমাজের লোক, নমশূদ্র, দলিত, হরিজন, প্রান্তিক জনগোষ্ঠী, আদিবাসী, আমরা যে সমাজের লোক, দল করার যে শর্ত আপনি দিয়েছেন, ঢাকা শহরে আপনার প্রধান কার্যালয় থাকবে, সারা বাংলাদেশে 20টি জেলায় আপনার 22টি জেলায় আপনার জেলা কমিটি থাকতে হবে, জেলা সদরে আপনার অফিস থাকতে হবে, 100টি উপজেলায় আপনার কমিটি থাকতে হবে এবং অফিস থাকতে হবে, এবং ওই 100 উপজেলায় আপনার 200 করে সমর্থক আপনার পার্টির পক্ষে থাকতে হবে। এই শর্ত কি আদিবাসীরা পূরণ করতে পারবে? তারা হচ্ছে 3টি জেলায় বাস করে, পাহাড়ের আদিবাসীরা, 3টি জেলা আর 20টি উপজেলা। তাহলে তাদের ক্ষেত্রে তো এই 22টি জেলায় কমিটি করা সম্ভব না। তাহলে তাদেরকে আপনি বাদ রাখতেছেন রাজনীতির থেকে। আমরা যারা প্রান্তিক মানুষ, আমাদের অর্থবিত্ত কম, আমরা ঢাকা শহরে 5 লাখ টাকা প্রতি মাসে খরচ করে একটা অফিস চালাতে পারবো? প্রতিটি 22টি জেলায় আমরা প্রতি মাসে 1 লাখ টাকা খরচ করে অফিস চালাতে পারবো? 100টি উপজেলায় আমরা 50,000 টাকা খরচ করে অফিস চালাতে পারবো? আমরা এই যে নির্বাচনে এসেছি সেই কারণে যে এই রাজনৈতিক সংগঠন আমরা গড়ে তুলতে পারছি না আপনাদের শর্তের কারণে। আবার যখন স্বতন্ত্র প্রার্থী হলাম, তখন আপনি শর্ত দিয়ে দিলেন 1% ভোটার সংগ্রহ করতে হবে, 50,000 টাকা জামানত দিতে হবে। এই প্রক্রিয়ার বিরুদ্ধেই হচ্ছে আমাদের সংগ্রাম। এই সংগ্রাম শুধু আমি একা করি না, এই সংগ্রাম করার জন্য আরো অনেক মানবাধিকার কর্মী আছে। আমি মূলত একজন মানবাধিকার কর্মী। সেই মানবাধিকার কর্মীর জায়গা থেকে আজকে এই নির্বাচনে কেন প্রার্থী হলাম সেটি যদি আপনারা উপলব্ধি করতে পারেন, তাহলেই কিন্তু এই উদ্যোগটি সফল। এবং এই উদ্যোগের যে কথাটি এখানে বলা হয়েছে, আপনারা কেউ কিছু মনে করবেন না। আপনারা কেউ অর্থ দিবেন, কেউ শ্রম দিবেন, কেউ যে অর্থশ্রম দিতে পারবেন না সে তার আত্মীয় স্বজনদের সাথে যোগাযোগ করবেন। এই সবটুকুকেই আমরা গণচাঁদা দিচ্ছি।
গণচাঁদা মানেই একটা টাকা দেওয়া না, গণচাঁদা মানে আপনার শ্রম দেওয়া। আপনি ক্যানভাসে গেলেন, গণচাঁদা দেওয়া মানে আপনি আপনার আত্মীয় স্বজনকে বললেন যে এবারের নির্বাচনটা অন্যরকম, 270 দিন এখানে সংবিধান নিয়ে বিতর্ক হবে। ফলে সেই বিতর্কে আমাদের অধিকারের কথা বলার জন্য, শুধু আমাদের সমাজের অধিকার না, সারা বাংলাদেশের বঞ্চিত মানুষের অধিকারের কথা বলার জন্য, কৃষকের কথা বলার জন্য এই প্রার্থীকে আপনি ভোট দেবেন। ফলে এই যে জায়গাটুকু আমরা তৈরি করেছি, এটা উজ্জ্বল বলেছে যে প্রার্থী হওয়ার সাথে সাথে ওরাকান্দিতে যাতায়াত বেড়ে গেছে প্রার্থীদের। আমাদের সমাজের যারা একটু চলে ফিরে বেড়ায়, যারা একটু সমাজের নেতৃত্বে, তাদের সবাইকে নক করতেছে। ফলে এই জায়গাটি যদি আপনারা উপলব্ধি করতে পারেন, আমরা উপলব্ধি করতে পারি, তাহলেই এই যে নির্বাচনে দাঁড়ানো, এই যে নির্বাচনে প্রার্থী হওয়া, এটা সার্থক হবে। আর শেষ কথাটি হচ্ছে যে এই আশীর্বাদ, আপনারা মনে মনে ভাবছেন এই আশীর্বাদ আমি একা নিতে দাঁড়িয়েছি, তা না। এই আশীর্বাদ নিতে আমরা দাঁড়িয়েছি আমরা যারা সংগ্রাম করি, আমরা যারা তরুণ, যারা তরুণ প্রজন্ম, আমরা যারা এই সমাজের জন্য বুক চিতিয়ে দাঁড়িয়েছি, আমরা যারা মনে করি যে এই মাতৃভূমিতে আমাদের টিকে থাকতে হবে, এই মাতৃভূমিতে আমাদের অধিকার প্রতিষ্ঠা করতে হবে, আমরা যারা মনে করি যে এই পৃথিবীতে যদি আমরা মাতৃভূমিতে টিকে না থাকতে পারি, তাহলে পৃথিবীর অন্য কোনো জায়গায় গিয়ে আমরা মাথা উঁচু করে বাস করতে পারবো। আপনার কেউ হয়তো আমেরিকায় থাকে, কিন্তু সে তার যে মাতৃভূমির প্রশ্ন যখন আসে, সে কিন্তু তখন বলে কোথায় মাতৃভূমি? বাংলাদেশ। তার মূল পরিচয়টা বাংলাদেশ। ফলে এই যে জায়গাটুকু রক্ষা করার জন্য, এই অধিকার রক্ষা করার জন্য আমরা যারা তরুণরা, আমরা যারা আপনার সমাজের সন্তানরা, আমরা যারা এই সংগ্রামটা পরিচালনা করব, শুধু নির্বাচন না, নির্বাচনের পরেও এই সংগ্রাম যে অব্যাহত থাকবে সেটা কিন্তু বারবার আমরা বলছি। সেই সংগ্রামের মিছিলে যারা যাব, তারা সকলেই আজকে এই আশীর্বাদটা আমরা গ্রহণ করব। আমরা সকলে তারা এখানে, আমি দাঁড়ানোর জন্য অনুরোধ করছি, আমি মাঝখানে দাঁড়াবো, আমরা গুরুজনদেরকে প্রণাম করব। সেই প্রণাম করে আমরা সকলে মিলে, আমরা এই তরুণরা এখানে দাঁড়াবো এবং আশীর্বাদ গ্রহণ করব।